আসসালামু আলাইকুম। আগামীকাল ঢাবির ভর্তি পরীক্ষা, তোমাদের সবার জন্য শুভকামনা। তো আমরা 1 ঘন্টার মধ্যে জুওলজিটা রিভিশন দিয়ে ফেলবো, রিটেন এবং এমসিকিউ সবই। এমসিকিউতে আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো নিয়ে আসছি প্রত্যেকটা টপিকের। যে টপিকগুলোতে এমসিকিউ আসে সেই এমসিকিউগুলো দিয়ে আমরা ওই টপিকগুলোও ছোট্ট করে দেখে ফেলবো। ফলে 1 ঘন্টায় তোমরা যে যেখানে আসছো, অনেকে হয়তো যাত্রাপথে থাকতে পারো বা যেভাবে থাকতে পারো, এই ক্লাসটা মাস্ট দেখে নিও, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি। আমরা সময় নিব না, আমরা খুব দ্রুত শেষ করতে চাই। আমরা শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো, সেই চ্যাপ্টারগুলোই মেইনলি দেখব। তো চলো শুরু করি। ফার্স্ট অফ অল, প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসে আমরা ঢাবির রেকর্ডটা দেখতেছি। তো ঢাবির ক্ষেত্রে হচ্ছে প্রাণী বৈচিত্র্য শ্রেণীবিন্যাস, অর্থাৎ প্রথমে যে শ্রেণীবিন্যাস আছে সেখান থেকে প্রশ্ন আসে। নন করডাটা পর্বের তথ্যাবলী বলতে হচ্ছে তোমার মেজর যে 8টা পর্ব, অর্থাৎ করডাটা বাদে এই 8টা পর্বের বৈশিষ্ট্য থেকে প্রশ্ন খুব আসে, আর লাস্টে করডাটা থেকে প্রশ্ন আসে। তো খুব স্বাভাবিকভাবে 8টা মেজর পর্ব থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো চলো আমরা একটু কিছু এমসিকিউ সলভ করব, আমরা কিছু সিকিউও দেখব। নিচের কোন পর্বের প্রাণী ইউসিলোমেট? তোমরা জানো যে সিলোম বলতে বোঝানো হয় গহ্বর, এবং এই সিলোম থাকে হচ্ছে যারা উন্নত তাদের, যারা একটু অনুন্নত তাদের সিলোম থাকে না, ঠিক আছে? তাহলে যারা উন্নত তাদের সিলোম থাকে। অর্থাৎ প্রাণী জগতের যে 9টা পর্ব দেখো, 1 2 3 4 5 6 7 8 9, মেজর 9টা পর্ব আছে, তাই তো? তাহলে অনুন্নত 1 থেকে শুরু, যত এদিকে গেছে তত উন্নত হয়েছে। ফলে এদের সিলোম নাই, তারা হচ্ছে অ্যাসিলোমেট। আর 4 নাম্বার হচ্ছে সিউডোসিলোমেট, সিউডো ভ্রান্ত সিলোম। আর 5 থেকে 9 হচ্ছে ইউসিলোমেট। তো এখানে নেমাটোডা হচ্ছে 4 নাম্বার পর্ব। নেমাটোডা কত নম্বর পর্ব হয়? 4 নাম্বার পর্ব। তাহলে নেমাটোডার সিলোম নাই। এরপরে হচ্ছে প্রতিসাম্যতার যে টপিক, সিলোম আর প্রতিসাম্যতা, এই দুটো টপিক থেকে সবচেয়ে বেশি শ্রেণীবিন্যাস, এই দুটো টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসলে আসে। তো প্রতিসাম্যতার ক্ষেত্রে একটু দেখব যে অরীয় প্রতিসাম্যতা আছে, এটা আসলে 2 নাম্বার পর্বে। 2 নাম্বার পর্বের যারাই আছে সেখানে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়। যেমন তুমি হাইড্রার কথা বলতে পারো, জেলিফিশের কথা বলতে পারো, সি অ্যানিমনের কথা বলতে পারো। হ্যাঁ, তাহলে হাইড্রা জেলিফিশে হচ্ছে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়, অর্থাৎ 2 নম্বর পর্ব হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। হ্যাঁ, নিডারিয়া পর্বের প্রাণী। এর বাইরে হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, এটা সবচেয়ে বেশি কমন। এটা কিন্তু এই যে ধরো আমাদের ক্ষেত্রে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়। তো অ্যাকচুয়ালি সহজ ভাষায় বলে 3 থেকে 7 নম্বর পর্ব এদের সবার হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। এর বাইরে মানুষ, তাদেরও তো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, তাই না? আচ্ছা, তাহলে 3 থেকে 7 নম্বর পর্ব সবার হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। আর অপ্রতিসাম্য কারা? 1 নম্বর পর্ব। অপ্রতিসাম্য হচ্ছে 1 নম্বর পর্ব। আর আপেল শামুক আর একটা এক্সাম্পল আলাদাভাবে, আপেল শামুক। তাহলে 1 নম্বর পর্ব স্পঞ্জ যারা আর কি, 1 নম্বর পর্ব না স্পঞ্জ, আর আপেল শামুক হচ্ছে অপ্রতিসাম্য। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অরীয় প্রতিসাম্যতা 2 নম্বর পর্বে বা নিডারিয়া পর্বে দেখা যায়। নিচের কোনটা অমেরুদণ্ডী প্রাণীর রেচন অঙ্গ না? এখন একটু খেয়াল করো যে রেচন অঙ্গ কার কি। তো ম্যালপিজিয়ান, এখানে 2টা অপশনই সেম চলে আসছে। তো ম্যালপিজিয়ান বডি যেটা, এটা আসলে আমাদের মেরুদণ্ডিতে থাকে, তাই না? আমাদের মেরুদণ্ডিতে আমাদের যে কিডনি তার যে গঠনিক একক আছে নেফ্রন, সেই নেফ্রনের একটা অংশ হচ্ছে ম্যালপিজিয়ান বডি। ফলে ম্যালপিজিয়ান বডি হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীর রেচনাঙ্গ নয়, মানে মেরুদণ্ডী রেচনাঙ্গ। ফলে ম্যালপিজিয়ান বডি হবে অ্যান্সার। এর বাইরে ম্যালপিজিয়ান নালিকা, এটা হচ্ছে ঘাস ফড়িংয়ের রেচনাঙ্গ। কার রেচনাঙ্গ? ঘাস ফড়িংয়ের বা 7 নাম্বার পর্ব আর্থ্রোপোডা রেচনাঙ্গ। তাহলে আমাদের ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে ঘাস ফড়িং বা 7 নাম্বার আর্থ্রোপোডা পর্ব যেটা, সেটা রেচনাঙ্গ। আর্থ্রোপোডা পর্বের যারা, তাদের রেচনাঙ্গ। এরপরে হচ্ছে ইউরেট কোষ, ইউরিকোষ গ্রন্থি, এগুলো ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে আনুষঙ্গিক রেচনাঙ্গ। এটাও ঘাস ফড়িংয়ের আনুষঙ্গিক রেচনাঙ্গ। তাহলে ঘাস ফড়িংয়ের হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা, ইউরেট কোষ, এগুলা। তাহলে ম্যালপিজিয়ান বডিটা হচ্ছে অ্যান্সার হবে। ম্যান্টল কোন পর্বের বৈশিষ্ট্য? ম্যান্টল হচ্ছে 5 নম্বর পর্ব, মলাস্কার বৈশিষ্ট্য। তো মলাস্কার ক্ষেত্রে, আচ্ছা রেচনাঙ্গের ক্ষেত্রে তুমি একটু খেয়াল করতে পারো যে আমাদের 3 নম্বর পর্ব প্লাটিহেলমিনথেস, এটা রেচনাঙ্গ কি বলতো? শিখাকোষ। আর 6 নম্বর পর্ব অ্যানিলিডা, ওইটা রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। তাহলে প্লাটিহেলমিনথেসের শিখাকোষ, 6 নম্বর পর্ব, ওদের রেচনাঙ্গ নেফ্রিডিয়া। ম্যান্টল কোন পর্বের বৈশিষ্ট্য? মলাস্কা। এই যে ম্যান্টলটা, মলাস্কার হচ্ছে ওর আবরণ হচ্ছে ম্যান্টল, আবার ওর শ্বসনও সম্পন্ন করে এই ম্যান্টল দিয়ে। তাহলে ম্যান্টল দেহের আবরণ এবং এটা দিয়ে সে শ্বসনও সম্পন্ন করে, অর্থাৎ মলাস্কার আছে ম্যান্টল। মলাস্কার আরও একটা জিনিস আছে, র্যাডুলা। মলাস্কার আছে র্যাডুলা। র্যাডুলা এক ধরনের রেতিজিহ্বা আছে। এর বাইরে মলাস্কার সম্পর্কে যদি বলি, 5 নম্বর পর্ব, এদের হিমোসিল আছে, হিমোসিল।
হিমোসিল মানে হিম মানে রক্ত, আর সিল মানে গর্ত। রক্তপূর্ণ গহ্বর আছে এবং এদের রঞ্জক হচ্ছে হিমোসায়ানিন। হিমোসায়ানিন। তাহলে এদের র্যাডুলা আছে, ম্যান্টল আছে, 5 নম্বর পর্বের কথা বলতেছি। হিমোসিল আর হিমোসায়ানিন আছে। এই যে হিমোসিল হিমোসায়ানিন এই জিনিসটা 7 নম্বর পর্বেরও আছে। তাহলে হিমোসিল হিমোসায়ানিন 5 নম্বর পর্বেরও আছে, এটা 7 নম্বর পর্ব তাদেরও আছে। কোন শ্রেণীতে প্লাকয়েড আইস আছে? কোন শ্রেণীতে হচ্ছে প্লাকয়েড আইস আছে? এখন একটু খেয়াল করো, আইসের ক্ষেত্রে আইস আসলে 3 রকম: প্লাকয়েড, সাইক্লয়েড বা টিনয়েড, আর গ্যানয়েড। সাইক্লয়েড বা টিনয়েড, আর একটা হচ্ছে গ্যানয়েড। তো দেখো ভাইয়া, প্লাকয়েড আমাদের মাছ হচ্ছে কন্ড্রোইকথিস আছে, মানে তরুণাস্থিযুক্ত মাছ যারা, কন্ড্রোইকথিস। এরপর আছে অ্যাক্টিনোপটেরিজি আর সার্কোপটেরিজি। তাহলে আমাদের মাছ 3 রকম: কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি আর সার্কোপটেরিজি। তরুণাস্থিযুক্ত মাছ, আর এরা দুজন অস্থিযুক্ত মাছ। কন্ড্রিকথিস যারা, তাদের আইস হয় প্লাকয়েড। যেমন হাঙর আছে, স্টিং রে আছে এক্সাম্পল হিসেবে, হাঙরের কথা বলতে পারো, স্টিং রের কথা বলতে পারো। অ্যাক্টিনোপটেরিজি আচ্ছা, আসলে যত মাছ আছে তার 96% মাছই আসলে অ্যাক্টিনোপটেরিজির আন্ডারে। আর সার্কোপটেরিজি যারা, এটা 2টা মাছের নাম মনে রাখতে হয়, লাংফিশ আর সিলাকান্থ। লাংফিশ আর সিলাকান্থ, এখানে 2টা নাম মনে রাখতে হয়, একটা হচ্ছে লাংফিশ আর একটা হচ্ছে সিলাকান্থ। এদের আইস হচ্ছে গ্যানয়েড এবং এরা সার্কোপটেরিজির মধ্যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্লাকয়েড হচ্ছে কন্ড্রিকথিসের, হাঙর আর স্টিংরে 2টা নাম মনে রাখতে হয়, গেল। আর এর বাইরে যত মাছ আছে সব আসলে অ্যাক্টিনোপটেরিজির মধ্যে, এবং আইস হচ্ছে সাইক্লয়েড বা টিনয়েড। তবে একটু কমেন্টে লিখতে পারো যে রুই মাছের যে আইস সেটা কি ধরনের, রুই মাছের আইসটা কি ধরনের। ডিম পাড়ে এমন স্তন্যপায়ী প্রাণী কোনটা? তো এখানে একটু বলি যে আমরা হচ্ছে ম্যামালিয়া পর্বের, তাই না? আমরা হচ্ছে ম্যামালিয়া পর্বের। তো এই যে আমরা যারা ম্যামালিয়া পর্বের আছি, এই ম্যামালিয়া পর্বের মধ্যে হচ্ছে 3টা ভাগ আছে: প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া, মেটাথেরিয়া আর ইউথেরিয়া। তাহলে প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া আর ইউথেরিয়া। তো প্রোটোথেরিয়া যারা, তারা মানে ম্যামালিয়ার মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে ইউথেরিয়া। তাহলে মানুষ হচ্ছে ইউথেরিয়ার মধ্যে। আর প্রোটোথেরিয়ার ক্ষেত্রে এরা হচ্ছে ডিম পাড়ে। হ্যাঁ, প্রোটোথেরিয়া ডিম পাড়ে, এবং এক্সাম্পল হচ্ছে যেমন প্লাটিপাস। আর মেটাথেরিয়া এদের মার্সুপিয়াল বলে, মার্সুপিয়াল প্রাণী। এবং অস্ট্রেলিয়া মহাদেশে দেখা যায়, যেমন ক্যাঙ্গারু। তাহলে মেটাথেরিয়া হচ্ছে মার্সুপিয়াল, আর ক্যাঙ্গারু এক্সাম্পল। প্রোটোথেরিয়া ডিম পাড়ে, বৈশিষ্ট্য এদের প্লাটিপাস এক্সাম্পল। আর ইউথেরিয়া হচ্ছে মানুষ, ফলে মানুষের বৈশিষ্ট্যই ইউথেরিয়ার বৈশিষ্ট্য। ফলে অ্যান্সারটা হবে এটা। তরুণাস্থিযুক্ত মাছে কয় জোড়া ফুলকরন্ধ্র থাকে? এটা একটু আমি এখান থেকে দেখে আসি। দেখো, এখানে আমরা দেখাচ্ছিলাম যে মাছ এটা তরুণাস্থিযুক্ত, তারপর অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি। তো কন্ড্রিকথিসে হচ্ছে 5 থেকে 7 জোড়া ফুলকরন্ধ্র আছে, অ্যাক্টিনোপটেরিজিতে 1 জোড়া ফুলকরন্ধ্র, আর সার্কোপটেরিজিতেও 1 জোড়া ফুলকরন্ধ্র। ফলে কন্ড্রিকথিসে 5 থেকে 7 জোড়া। কন্ড্রিকথিসে ফুলকরন্ধ্র হচ্ছে 5 থেকে 7 জোড়া। এর বাইরে আইসের কথাও আমরা একসাথে পড়ে ফেলতে পারি। হ্যাঁ, আইসের কথাও পড়তে পারি। এদের যে আইস, কন্ড্রিকথিসের আইস হচ্ছে হেটেরোসার্কাল। হ্যাঁ, আর সাইক্লয়েডের আইস হচ্ছে হোমোসার্কাল। আর সার্কোপটেরিজির আইস ডাইফিসার্কাল। অর্থাৎ আমরা যে মাছকে 3টা ভাগে ভাগ করছি, কন্ড্রিকথিস হচ্ছে প্লাকয়েড হচ্ছে তার আইস, তার লেজটা হেটেরোসার্কাল, 5 থেকে 7 জোড়া ফুলকরন্ধ্র। অ্যাক্টিনোপটেরিজি সাইক্লয়েড বা টিনয়েড ধরনের আইস, 1 জোড়া ফুলকরন্ধ্র এবং হোমোসার্কাল লেজ। সার্কোপটেরিজি গ্যানয়েড ধরনের আইস, 1 জোড়া ফুলকরন্ধ্র এবং ডাইফিসার্কাল লেজ। এটা আমরা দেখেছি, এটা আমরা দেখলাম 5 থেকে 7 জোড়া ফুলকরন্ধ্র। এখানে রয়েছে 5 থেকে 7 জোড়া ফুলকরন্ধ্র। পরিফেরা এবং একাইনোডার্মাটা পর্বের 2টি করে পার্থক্যকরণ বৈশিষ্ট্য লিখো, বা এদের পার্থক্যটা লিখো আর কি। তো প্রথমত পরিফেরা যেটা, সেটা হচ্ছে 1 নম্বর পর্ব। হ্যাঁ, আর একাইনোডার্মাটা সেটা হচ্ছে 8 নম্বর পর্ব। এরপরই তো মানুষ, মানে ভার্টিব্রাটা বা কর্ডাটা, একাইনোডার্মাটা। তো এটা 8 নাম্বার, ফলে এটা খুবই অনুন্নত পর্ব, এটা খুবই উন্নত পর্ব। ঠিক আছে, তাহলে এটা অনুন্নত, এটা হচ্ছে উন্নত পর্ব। যেমন পরিফেরা আমরা দেখছিলাম অপ্রতিসাম্য, পরিফেরা ছিল অপ্রতিসাম্য। আর 8 নম্বর পর্ব কি বলতো? পঞ্চঅরীয় প্রতিসাম্য।
এর বাইরে এখানে তন্ত্র নাই, কোনো তন্ত্র দেখবা না, হ্যাঁ, শুধুমাত্র নালীতন্ত্র আছে, খুব সরল ধরনের নালীতন্ত্র আছে। আর এখানে হচ্ছে অনন্য গড়নের পানি সংবহন তন্ত্র আছে, অনন্য পানি সংবহন তন্ত্র আছে। এরকম বেসিক কিছু ডিফারেন্স আছে। আর এক্সাম্পলের কথা বললে স্পঞ্জ, নামের সাথে স্পঞ্জ থাকলেই, যেমন মটকা স্পঞ্জ, এই স্পঞ্জ, ওই স্পঞ্জ, স্পঞ্জ থাকলেই সেটা পরিফেরা পর্বের। আর নামের সাথে যদি সমুদ্র থাকে বা তারা থাকে, হ্যাঁ, সমুদ্র বা স্টার বা তারা, তাইলে বুঝতে হবে যে তারা একাইনোডার্মাটা পর্বের। তাহলে এই হচ্ছে এক্সাম্পল, আর এই হচ্ছে পার্থক্য বৈশিষ্ট্যের। এরপর হচ্ছে গণ পর্যন্ত মানুষের শ্রেণীবিন্যাস করো। আসলে সব পুরাটাই করতে বলছে, তো আমরা যদি এভাবে বলি যে পর্ব আছে, উপপর্ব আছে, হ্যাঁ, তো আমরা এভাবে করি। দেখো পর্ব, পর্ব কি করডাটা, পর্ব হচ্ছে করডাটা, এভাবে লিখি, দেখো পর্ব করডাটা, উপপর্ব ভার্টেব্রাটা, তাহলে পর্ব হচ্ছে করডাটা, উপপর্ব হচ্ছে ভার্টেব্রাটা। শ্রেণী ম্যামালিয়া, দেখো আমরা তো জানি যে আমরা ম্যামালিয়া শ্রেণীর প্রাণী, তাই না, ম্যামালিয়া। তাহলে এখানে কিন্তু এগুলার উপ আছে, তুমি এই জায়গাটা একটু মাথায় নিও যে এখানে উপ আছে অনেকগুলা, হ্যাঁ, যেমন বর্গ আছে, উপবর্গ আছে, দেখো পর্ব আছে, উপপর্ব আছে, বর্গ আছে, উপবর্গ আছে, দেখো উপবর্গ। তো কিছু নামের সাথে তুমি এমনিতেও পরিচিত, বর্গ হচ্ছে প্রাইমেটস, মানুষ প্রাইমেটস বর্গের প্রাণী। কিন্তু উপপর্ব যেটা, সেটা হচ্ছে এই যে হোমিনো, দেখো এভাবে বানানটা হোমিনো, তারপর আইডিয়া লিখি না, IDEA, এই আইডিয়া। কিন্তু যদি এখানে গোত্র লিখি সেটা এরকম যে হোমিনি, এরপর DAE, হ্যাঁ, হোমিনি আইডা, গোত্র গেল। তারপর তো গণ আর প্রজাতি তুমি জানো, গণ হচ্ছে হোমো আর প্রজাতি হচ্ছে হোমোসেপিয়েন্স, সেপিয়েন্স, ঠিক আছে। তাহলে করডাটা, ভার্টেব্রাটা, ম্যামালিয়া, প্রাইমেটস, হোমিনয়েডা, এটা হোমিনো, হ্যাঁ, এরপর আইডিয়া বানানটা IDEA, আর এটা হচ্ছে হোমিনিডা, হোমোসেপিয়েন্স। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো হচ্ছে হাইড্রার বহিত্বকের কোষ নয় কোনটা। এটা বেশ সুন্দর একটা প্রশ্ন। তার আগে একটু হাইড্রা থেকে প্রশ্ন দেখি যে হাইড্রার কই থেকে প্রশ্ন আসে, অর্থাৎ হাইড্রার প্রথম যে জায়গাটা, সেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, গঠন ও বৈশিষ্ট্য। তো আমরা এখন যেটা দেখতে চাই, হাইড্রার বহিত্বকের কোষ নয় কোনটি। তো প্রথমত বলি, হাইড্রার বহিত্বকের কোষকে বলা হয় এপিডার্মিস, আর অন্তত্বকের কোষগুলোকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস। তো বহিত্বকে আছে 7 ধরনের কোষ, আর অন্তত্বকে গ্যাস্ট্রোডার্মিস আছে 5 ধরনের কোষ। তো অন্তত্বক বা গ্যাস্ট্রোডার্মিসের কথা যদি বলি, ফার্স্ট অফ অল বলি বহিত্বকে কয় ধরনের কোষ আছে, 7 ধরনের। অন্তত্বকে কয় ধরনের কোষ আছে ভাইয়া, 5 ধরনের। এবং বহিত্বকে যে অন্তত্বকে যে 5 ধরনের, এই 5 ধরনের বহিত্বকেও আছে। ফলে বহিত্বকে 2 ধরনের বেশি আছে, একটা হচ্ছে জনন কোষ আর একটা নিডোসাইট। বহিঃকোষে এক্সট্রা আছে 2টা কোষ, জনন কোষ আর নিডোসাইট, যেটা অন্তত্বকে নাই। এখন অন্তত্বকে 2টা কোষ আছে, একটা হচ্ছে পেশী আবরণী কোষ, যেটা পুষ্টির কাজ করে অন্তত্বকে, তাই পেশী আবরণী কোষকে পুষ্টি কোষ বলে। এবং এই পেশী আবরণী কোষ আবার 2 রকম, একটা হচ্ছে ফ্লাজেলীয় আর একটা হচ্ছে ক্ষণপদীয়। আর আরেকটা কোষ আছে অন্তত্বকে, গ্রন্থি কোষ। এটা আবার 2 রকম, একটা হচ্ছে মিউকাস ক্ষরণকারী আর একটা কি ক্ষরণকারী বলতো, এনজাইম ক্ষরণকারী। তাহলে গ্রন্থি কোষ আবার 2 রকম, একটা মিউকাস ক্ষরণকারী আর একটা এনজাইম ক্ষরণকারী। তাহলে দেখো পেশী আবরণী কোষ হচ্ছে ফ্লাজেলীয়, ক্ষণপদীয়, আর গ্রন্থি কোষ মিউকাস, এনজাইম। তো দেখো এখানে আছে হচ্ছে ক্ষণপদীয় কোষ। এখন ক্ষণপদীয় কোষ কিসে থাকে, পেশী আবরণী কোষের একটা ভাগ হচ্ছে ক্ষণপদীয় কোষ, ফলে এটা বহিত্বকের কোষ না, কারণ এটা অন্তত্বকের পেশী আবরণী কোষের একটা ভাগ ক্ষণপদীয় কোষ। আচ্ছা, হাইড্রার কোন ধরনের নেমাটোসিস্ট হিপনোটক্সিন ক্ষরণ করে? তো নেমাটোসিস্ট 4 রকম আছে। এই যে স্টিনোটিল আছে, পেনিট্রান্ট আছে, স্টিনোটিলের আরেকটা নামই পেনিট্রান্ট। এরপরে ভলভেন্ট আছে, যেটার আরেকটা নাম ডেসমোনিম। স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্ট, আর আছে স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। কি বললাম, স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্ট আর একটা হচ্ছে
স্টেরিওলিন গ্লুটিনান। তাহলে এখানে একটু খেয়াল করবা যে কোনটার নাম কি। তো স্টেরিওটিল বা পেনিট্রান্ট এইটাই সবচেয়ে উন্নত এবং এইটাই হিপ্রোটক্সিন ক্ষরণ করে, এটাই হচ্ছে হিপ্রোটক্সিন ক্ষরণ করে। হিপ্রোটক্সিন কি দিয়ে তৈরি? হিপ্রোটক্সিন হচ্ছে প্রোটিন আর ফেনল দিয়ে তৈরি, প্রোটিন প্লাস ফেনল। হিপ্রোটক্সিন প্রোটিন প্লাস ফেনল দিয়ে তৈরি। আর ভলভেন্ট শিকারকে আঁকড়ে ধরে। আর এইখানে দেখো নামের সাথে গ্লু আছে, স্ট্রেপটোলিন আর এস্টোডিওলিন নামের সাথে কি আছে? গ্লু। গ্লু মানে আঠা, তাহলে এরা দুইজন আঠালো রস ক্ষরণ করে, আঠালো রস ক্ষরণ করে। এদের নামের সাথে গ্লু আছে, আঠা আছে, তাই এরা আঠালো রস ক্ষরণ করে। কোনটি হাইড্রার প্রজননের পদ্ধতি না? দুইভাবে প্রজনন করে, একটা হচ্ছে অযৌন আর একটা হচ্ছে যৌন। তো অযৌন দুইটা ভাগ আছে, একটা হচ্ছে মুকুলোদ্গম, মুকুলোদ্গম, আর একটা হচ্ছে দ্বিবিভাজন। তো এটা হচ্ছে স্বাভাবিক অযৌন জনন পদ্ধতি, আর দ্বিবিভাজন হচ্ছে একটা দৈবাত প্রক্রিয়া, মানে হুট করে হয়, একটা মানে অ্যাক্সিডেন্ট টাইপের। তাহলে অযৌন জনন দুই রকম, মুকুলোদ্গম, দ্বিবিভাজন, এইটা আর যৌন জনন তো আছে। তাহলে স্পোর যেইটা, এটা কিন্তু হাইড্রার ক্ষেত্রে অন্তত নাই। স্পোরুলেশন অ্যান্সার হবে। যে সম্পর্কে উভয় প্রজাতি উপকৃত হয় তাকে কি বলে আসলে? তো এটা হচ্ছে মিউচুয়ালিজম। মিউচুয়াল মানে কি? মিউচুয়াল মানে দুইজন মিলেমিশে মিউচুয়ালি থাকতেছে, তাই না? দুইজনে দুইজনকে উপকার করতেছে। আর প্যারাসাইট বা প্যারাসাইটিজম হচ্ছে পরজীবী বা পরজীবিতা, মানে পরজীবী মানে অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে, সে কোনো উপকার করে না, উল্টা তার উপর নির্ভর করে বেঁচে থাকে। আর হোস্ট মানে পোষক। পোষক মানে হচ্ছে ধরো যার বডিতে একটা, ধরো পরজীবী যার বডিতে থাকে তার নাম হোস্ট, মানে যার ক্ষতি করে বেঁচে থাকে তার নাম হোস্ট। পরজীবী মানে পরজীবী ক্ষতি করে আর হোস্টের ক্ষতি হয়। ওকে, এখন আসো হাইড্রার একটা আদর্শ নিউরোসাইটের অংশগুলো কি? তো হাইড্রার সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ কিন্তু নিউরোসাইট হচ্ছে একটা কোষ, হাইড্রার বহিত্বকের একটা কোষ, এবং সেই কোষে হচ্ছে নিউরোসাইটের মধ্যে নেমাটোসিস্ট আছে। কি আছে ভাইয়া? নেমাটোসিস্ট। নিউরোসাইটের মধ্যে আছে হচ্ছে নেমাটোসিস্ট। তো আছে হচ্ছে কি বলি, হাইড্রার আবরণ আছে, এটা তো দ্বিস্তরীয় আবরণ, তাই না? এরপরে নেমাটোসিস্টের কথাটা জানতে হবে। নেমাটোসিস্ট দ্বিস্তরীয় আবরণ আছে। তো নেমাটোসিস্টে হচ্ছে কি আছে? হিপ্নোটক্সিন আছে। হিপ্নোটক্সিন এটি কি দিয়ে তৈরি? প্রোটিন প্লাস ফেনলে দিয়ে, প্রোটিন প্লাস ফেনল। আর কি আছে ভাইয়া? বার্ব আছে, বারবিওল আছে, বার্ব আছে, বারবিওল আছে। অপারকুলাম নামে একটা জিনিস আছে। অপারকুলাম হচ্ছে ঢাকনার মতো, ওই ঢাকনাটা খুললে সূত্রকটা বাইরে নিক্ষিপ্ত হয়। তো অপারকুলাম হচ্ছে কিসের মতো? ঢাকনার মতো। অপারকুলাম হচ্ছে একটা ঢাকনার মতো। নিডোসিল আছে। নিডোসিল হচ্ছে অনেকটা ট্রিগারের মতো। কিসের মতো? ট্রিগারের মতো, মানে বন্দুক চাপলে যেমন গুলি বেরোয়, নিডোসিল চাপলে অপারকুলাম ঢাকনাটা খুলে যায় এবং সূত্রক বাইরে বেরিয়ে আসে। এই তো আর কি? পেশিতন্তু আছে, ল্যাসো আছে, পেশিতন্তু ও ল্যাসো। আর কি আছে ভাইয়া? পেশিতন্তু ও ল্যাসো। এরপরে আমরা ঘাসফড়িংয়ে চলে আসব। তো ঘাসফড়িংয়ের ক্ষেত্রে হচ্ছে কোন উপাঙ্গটি ঘাসফড়িং খাদ্য কর্তনে ব্যবহার করে? এটা খুব সিম্পল। হাইপোফ্যারিংস মানে উপজিহ্বা। হাইপোফ্যারিংস মানে হচ্ছে উপজিহ্বা। ল্যাব্রাম হচ্ছে ঠোঁট। হ্যাঁ, ঠোঁট। কারণ ঠোঁট দিয়ে কোনো কিছু কি করে? চেপে ধরে বা একটু স্বাদও নিতে পারে সে। তো এখানে ম্যান্ডিবলের আরেকটা নাম আছে চোয়াল। এখন তুমি আমাকে বলো দাঁত কোথায় থাকে? দাঁত কই থাকে? চোয়ালে। তাহলে ম্যান্ডিবল মানে চোয়াল, তাহলে দাঁত দিয়ে আমরা কাটি, ফলে চোয়ালের সাহায্যে বা ম্যান্ডিবলের সাহায্যে আমরা ঘাসফড়িং খাদ্য কাটে। আর ম্যাকজিলা, যেটা ম্যাকজিলা কিন্তু অনেকগুলো কাজে ব্যবহৃত হয়, তার ভিতরে একটা আছে খাদ্য চূর্ণকরণ। খাদ্য চূর্ণকরণেও কিন্তু ম্যাকজিলাকে লাগে। এরপর চলে আসো ঘাসফড়িংয়ের দেহের উভয় পার্শ্বে মোট কতটা স্পাইরাকল আছে? আসলে 10 জোড়া। 10 জোড়া। ঘাসফড়িংয়ের দেহের 3টা পার্ট আছে, মস্তক, বক্ষ, উদর। তো বক্ষে আছে 2 জোড়া আর উদরে আছে 8 জোড়া। উদরে আছে 8 জোড়া। এবং এই যে স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র, এটার আবরণ হচ্ছে পেরিট্রিয়াম। স্পাইরাকল বা শ্বাসরন্ধ্রের আবরণ কি ভাইয়া? পেরিট্রিয়াম। তাহলে স্পাইরাকল বা শ্বাসরন্ধ্রের আবরণ পেরিট্রিয়াম। 10 জোড়া আছে, বুকে 2 জোড়া, উদরে 8 জোড়া। হিমোসিল কোন প্রাণীতে দেখা যায়? আমি তোমাকে বলছি যে হিমোসিল দেখা যায় 5 আর 7 নম্বর পর্বে। 5 নম্বর পর্বে কারা? মলাস্কা, শামুক, ঝিনুক, অক্টোপাস। আর 7 নম্বর পর্বে কারা? আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা সবচেয়ে বড় পর্ব প্রাণী জগতের, ফলে এখানে প্রচুর প্রাণী আসলে আছে। হ্যাঁ, তাহলে ঘাসফড়িং আর্থ্রোপোডার এক্সাম্পল। আমরা জানি যে ঘাসফড়িং আর্থ্রোপোডার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা পড়ি। তাহলে ঘাসফড়িংয়ে হিমোসিল, হিমোসায়ানিন দেখা যায়।
পতঙ্গের সম্পূর্ণ রূপান্তর কোন ধাপগুলো নিয়ে গঠিত? তো রূপান্তর আসলে দুই রকম, একটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর আর একটা অসম্পূর্ণ রূপান্তর। কি বললাম ভাইয়া? রূপান্তর দুই রকম, একটা সম্পূর্ণ আর অসম্পূর্ণ। তো সম্পূর্ণ রূপান্তর ধাপ 4টা, অসম্পূর্ণ রূপান্তর ধাপ 3টা। তো অসম্পূর্ণ রূপান্তর ধাপ কয়টা ভাইয়া? 3টা। তো সম্পূর্ণ রূপান্তরের যে 4টা ধাপ, এটা হচ্ছে এই 4টা: ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ পতঙ্গ। এবং এই সম্পূর্ণ রূপান্তর কোথায় দেখা যায়? মৌমাছিতে দেখা যায়, মৌমাছি। প্রজাপতিতে দেখা যায়। সম্পূর্ণ রূপান্তর কোথায় দেখা যায় ভাইয়া? মৌমাছি, প্রজাপতিতে দেখা যায়। আর অসম্পূর্ণ রূপান্তর যেটা, এইটার হচ্ছে ধাপ 3টা। তো সেটা কি? ডিম, নিম্ফ, পূর্ণাঙ্গ প্রাণী। এই হচ্ছে অসম্পূর্ণ রূপান্তরের 3টা ধাপ। এটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তরের 3টা ধাপ। তো এই যে অসম্পূর্ণ রূপান্তরের 3টা ধাপ, ডিম, নিম্ফ এবং পূর্ণাঙ্গ প্রাণী। তো ঘাসফড়িংয়ের যে রূপান্তর, সেটাকে আবার অসম্পূর্ণ বা হেমি মেটাবোলাস বলে। এটা হচ্ছে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে। হ্যাঁ, ঘাসফড়িংয়ের রূপান্তরকে অসম্পূর্ণ বা হেমি মেটাবোলাস ধরনের রূপান্তর বলে। ঘাসফড়িংয়ের রূপান্তরকে অসম্পূর্ণ বা হেমি মেটাবোলাস ধরনের রূপান্তর বলে। ঠিক আছে? সম্পূর্ণ 4টা ধাপ এই 4টা, অসম্পূর্ণ 3টা ধাপ এই 3টা। আর ঘাসফড়িংয়ের রূপান্তর হেমি মেটাবোলাস বা অসম্পূর্ণ, আর মৌমাছি প্রজাপতির রূপান্তরটা সম্পূর্ণ রূপান্তর। এরপরে রুই মাছের ক্ষেত্রে চলে আসো। রুই মাছের হৃৎপিণ্ডে কোন অংশটা নাই? তো রুই মাছের হৃৎপিণ্ডের অংশ আসলে এরকম ভাইয়া, দেখো এখানে একটা জাংশন আছে, জাংশনটার নাম হচ্ছে বালবাস আর্টারি, সরি সাইনাস ভেনোসাস নামে একটা উপপ্রকোষ্ঠ আছে। মানে দেখো, ধরো এরকম একটা উপপ্রকোষ্ঠ আছে যেটার নাম সাইনাস ভেনোসাস, একটা উপপ্রকোষ্ঠ। হ্যাঁ, তারপরে একটা এখানে বড় প্রকোষ্ঠ আছে, এটার নাম অ্যাট্রিয়াম। এরপর আর একটা প্রকোষ্ঠ আছে যেটার নাম ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল সেখান থেকে এরকম হয়ে গেছে, যেটার নাম বালবাস আর্টারিওসাস। বালবাস আর্টারিওসাস, এটা এখানে এরকম চলে গেছে, এটার নাম ভেন্ট্রাল আওরটা। ভেন্ট্রাল আওরটা, খেয়াল করছো? তাহলে এটা হচ্ছে ভেন্ট্রাল আওরটা, এটা বালবাস আর্টারিওসাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, সাইনাস ভেনোসাস। এখন সাইনাস ভেনোসাস হচ্ছে উপপ্রকোষ্ঠ, উপপ্রকোষ্ঠ। আর প্রকোষ্ঠ দুইটা, একটা হচ্ছে অ্যাট্রিয়াম আর একটা ভেন্ট্রিকল। তাহলে রুই মাছের হাড়ে কি আছে? একটা উপপ্রকোষ্ঠ আছে আর দুইটা প্রকোষ্ঠ আছে। হৃৎপিণ্ডের অংশই 3টাই। তাহলে বালবাস আর্টারিওসাস কি? ভেন্ট্রাল আওরটার স্ফীত অংশ। ভেন্ট্রাল আওরটার স্ফীত অংশ, এটা ঠিক হৃৎপিণ্ডের পার্ট না। ঠিক আছে, গেল। তাহলে হৃৎপিণ্ডের সাইনাস ভেনোসাস আছে, অলিন্দ আছে, বালবাস আর্টারিওসাস আছে। রুই মাছের হার্টে বা ওই টোটাল আলোচনায় আছে। তো কোনাস আর্টারিওসাস জিনিসটা, এটা কিন্তু মানুষের হৃৎপিণ্ডে আছে। মানুষের হৃৎপিণ্ডে অ্যাকচুয়ালি মানুষের রাইট অ্যাট্রিয়ামে থাকে হচ্ছে কোনাস আর্টারিওসাস। কোনটা রুই মাছের বায়ুথলির সাথে সম্পর্কিত না? তো রুই মাছের বায়ুথলিতে কি কি আছে চলো আমরা একটু দেখি। ধরো এরকম দুইটা প্রকোষ্ঠ থাকে, হ্যাঁ, এরকম 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 ছোট ছোট ইয়া থাকে। হ্যাঁ, লাল বর্ণের গ্যাস গ্রন্থি থাকে, যেটাকে এই লাল বর্ণের যে গ্যাস গ্রন্থি থাকে যেটাকে রেটিয়া, এই যে সুতা সুতা যেটা, সেইটা। হ্যাঁ, আর এখান থেকে একটা নালী বেরোয়, এই নালীটা আসলে তোমার অন্য নালীর সাথে যুক্ত। কিসের সাথে যুক্ত? অন্য নালী। এই নালীটাকে বলে নিউম্যাটিক নালী। তাহলে রুই মাছের বায়ুথলি থেকে একটা নালী আসে, নালীটার নাম কি? নিউম্যাটিক নালী। এটা কোথায় যুক্ত হয়েছে? অন্য নালীর সাথে। রুই মাছের বায়ুথলি থেকে একটা নালী আসছে, নিউম্যাটিক নালী, যেটা অন্য নালীর সাথে যুক্ত হয়েছে। ঠিক আছে, আর লাল বর্ণের গ্যাস গ্রন্থি থাকে যেটাকে রেটিয়া মিরিয়া বলে। তাহলে নিউম্যাটিক নালী আছে। আর রুই মাছের যে বায়ুথলি, সেখানে ছোট ছোট হাড় আছে, এই হাড়কে বলা হয় ওয়েভেরিয়ান অসিকল। ছোট ছোট যে হাড় আছে সেগুলোকে ওয়েভেরিয়ান অসিকল বলে। ফলে পার্শ্বরেখা নালী যেটা, এইটা হচ্ছে বায়ুথলির সাথে সম্পর্কিত না। পার্শ্বরেখা নালীটা হচ্ছে বায়ুথলির সাথে সম্পর্কিত না। এরপর চলে আসো, আমরা এরপর চলে আসবো নিচের কোনটা আমিষ পরিপাকে সহায়তা করে না? একটু খেয়াল করো, আমিষ পরিপাকে সহায়তা করে না। এখন আমরা যদি খুব সিম্পলি একটু দেখি যে, আচ্ছা তার আগে একটু কোন জায়গা থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে? খাদ্য পরিপাক এবং পরিপাকের গ্রন্থি। গ্রন্থি কিন্তু অনেকগুলো, এই যে যকৃত, অগ্নাশয় বা যে গ্রন্থিগুলো আছে, এই গ্রন্থিগুলোর আলোচনা আছে। আর হচ্ছে খাদ্য পরিপাক, এইগুলা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো চলো আমরা একটু দেখি নিচের কোনটা আমিষ পরিপাকে, অর্থাৎ আমিষ পরিপাককারী কোনটা, তারপর হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাককারী কোনটা, স্নেহ পরিপাককারী কোনটা। তো আমি যদি স্নেহ পরিপাককারী সবচেয়ে সহজ, দুইটা নাম মনে রাখতে, লাইপেজ আর লেসিথিনেজ। লাইপেজ আর লেসিথিনেজ। তাহলে স্নেহ পরিপাককারী দুইটা, আমিষ পরিপাককারী হচ্ছে ট্রিপসিন, পেপসিন, কাইমোট্রিপসিন,
রেনিন, এগুলো আমিষ পরিপাককারী এনজাইম। আর কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম কোনটা? কার্বোহাইড্রেট যেমন টায়ালিন আছে, টায়ালিনকে স্যালিভারি অ্যামাইলেজ বলে, ফলে টায়ালিনকেই অ্যামাইলেজ, টায়ালিনটাই অ্যামাইলেজ, মানে অ্যামাইলেজটা যদি লালাতে থাকে তখন তাকে টায়ালিন বলে। এরপর আছে সুক্রেজ, ল্যাকটেজ, সুক্রেজ, মল্টেজ, ল্যাকটেজ। তাহলে কার্বোহাইড্রেট পরিপাককারী হচ্ছে টায়ালিন, অ্যামাইলেজ, সুক্রেজ, মল্টেজ, ল্যাকটেজ এগুলো। কার্বোহাইড্রেট পরিপাককারী হচ্ছে টায়ালিন, অ্যামাইলেজ, সুক্রোজ, মল্টেজ, ল্যাকটেজ এগুলো। এখন একটু চলে আসো, আমরা এই জায়গাটা একটু চলে আসি। তো নিচের কোনটা আমিষ পরিপাকে সহায়তা করে না? তো লাইপেজ আর লেসিথিনেজ, এই দুইটা হচ্ছে বিখ্যাত স্নেহ পরিপাককারী এনজাইম। এর বাইরে এই তিনজনই আমিষ পরিপাককারী এনজাইম। আবার বলি, লাইপেজ আর লেসিথিনেজ স্নেহ পরিপাককারী, আমিষ ট্রিপসিন, পেপসিন, রেনিন, কাইমোট্রিপসিন। আর কার্বোহাইড্রেট টায়ালিন, অ্যামাইলেজ, সুক্রেজ, মল্টেজ, ল্যাকটেজ। এতটুকু মনে রাখলেই হবে। লালা গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম যা শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। শর্করা পরিপাককারী কি কি বললাম? টায়ালিন, অ্যামাইলেজ, মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ। টায়ালিন, অ্যামাইলেজ, মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ। এখানে টায়ালিন আছে। টায়ালিন, অ্যামাইলেজ, মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ। পাকস্থলীর কোন কোষ থেকে HCl খরিত হয়? তো পাকস্থলীর যে অক্সিনটিক বা প্যারাইটাইডাল কোষ, এখান থেকে HCl খরিত হয়। এরপর হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর খরিত হয়, এবং এরা কি করে? ভিটামিন B12 শোষণে সাহায্য করে। ভিটামিন B12 শোষণে সাহায্য করে। তাহলে HCl আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর খরিত হয়, এবং এটা ভিটামিন B12 শোষণে সাহায্য করে। এটা ভিটামিন B12 শোষণে সাহায্য করে। ঠিক আছে, পাকস্থলীর কোন কোষ থেকে HCl নিঃসৃত হয় সেই জায়গাটা আমরা একটু ছোট্ট করে জেনে নিলাম। ঠিক আছে, এখন আসো, এরপরে হচ্ছে আর্জেন্টাফিন কোষ। এইটা কিন্তু সেরোটোনিন ক্ষরণ করে, সেরোটোনিন। আর মিউকাস কোষ তো মিউকাসই ক্ষরণ করে। জাইমোজেনিক কোষের আরেকটা নাম আছে চিফ কোষ, চিফ। তাহলে জাইমোজেনিক কোষের আরেকটা নাম চিফ কোষ। এটা হচ্ছে পেপসিনোজেন, পেপসিনোজেন এবং লাইপেজ ক্ষরণ করে। তাহলে জাইমোজেনিক কোষ বা চিফ কোষ হচ্ছে পেপসিনোজেন বা লাইপেজ ক্ষরণ করে। অক্সিনটিক বা প্যারাইটাল কোষ ইন্ট্রিনসিক ফ্যাক্টর এবং HCl ক্ষরণ করে। আর্জেন্টাফিন কোষ হচ্ছে সেরোটোনিন ক্ষরণ করে। আর্জেন্টাফিন কোষ কি ক্ষরণ করে ভাইয়া? সেরোটোনিন। আর্জেন্টাফিন কোষ হচ্ছে সেরোটোনিন ক্ষরণ করে। মানুষের খাদ্য পরিপাকে সহায়তাকারী 5টা হরমোনের প্রধান কাজ লিখো। তো আমরা মেইনলি 5টা হরমোনটা একটু দেখি, 5টা সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোনগুলাই দেখি। চলো, গ্যাস্ট্রিন হরমোন। এখন গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রো শব্দটা পাকস্থলীর সাথে সম্পর্কিত, ফলে গ্যাস্ট্রিন হরমোন কোন কোষ থেকে খরিত হয়? জি কোষ। জি কোষ মানেই হচ্ছে গ্যাস্ট্রিন কোষ, ওইটার জন্যই ওইটার নাম, মানে গ্যাস্ট্রিন খরিত হয় তাই ওইটার নাম হচ্ছে জি কোষ, কারণ গ্যাস্ট্রিন খরিত হয় তাই ওইটার নাম গ্যাস্ট্রিন কোষ। হ্যাঁ, তো এটা কি ক্ষরণ করে ভাইয়া? গ্যাস্ট্রিক জুস ক্ষরণ কন্ট্রোল করে। মানে পাকস্থলী থেকে যে রস জুস খরিত হয়, গ্যাস্ট্রিক জুস আর HCl ক্ষরণ, এই দুইটা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে পাকস্থলী থেকে এই দুইটা খরিত হয় তাই এই দুইটা ক্ষরণ নিয়ন্ত্রণ করে, কারণ এটা পাকস্থলীর একটা হরমোন। হ্যাঁ, সিক্রেটিন আর কোলিসিস্টোকাইনিন। দেখো ব্যাপারটা এরকম যে সিক্রেটিন আর কোলিসিস্টোকাইনিন মানে সিসিকে, সংক্ষেপে সিসিকে, কোলিসিস্টোকাইনিন। এটার আরেকটা নাম আছে সিসিকে এর, প্যানক্রিওজাইমিন, প্যানক্রিওজাইমিন। তাহলে সিক্রেটিন বা কোলিসিস্টোকাইনিনের আরেকটা নাম কি ভাইয়া? প্যানক্রিওজাইমিন। সিক্রেটিন আর কোলিসিস্টোকাইনিন, এখন এই দুইটার কাজই একই, কিন্তু তুমি আলাদা আলাদা করে লিখবা। হ্যাঁ, আলাদা আলাদা করে লিখবা। সেটা কি? অগ্নাশয় রসক্ষরণ আর পিত্তক্ষরণ নিয়ন্ত্রণ করা। অগ্নাশয় রস ও পিত্ত ক্ষরণ নিয়ন্ত্রণ। তাহলে 3টার কাজ হয়ে গেল, অগ্নাশয় রসক্ষরণ আর পিত্তক্ষরণ নিয়ন্ত্রণ। এর বাইরে আমরা একটু সোমাটোস্ট্যাটিনটা পড়ি। সোমাটোস্ট্যাটিন পড়তে পারি। সোমাটোস্ট্যাটিন যেটা, এটা হচ্ছে ডি কোষ থেকে খরিত হয়। আচ্ছা, ডি মানে কি? ডি মানে ডাউন। ডি মানে ডাউন, মানে ও মানে যা কিছু খরিত হয় ওইটার ক্ষরণ কমায় দেয়, ও সব কিছুর ক্ষরণ কমায় দেয়। তো সোমাটোস্ট্যাটিন এই জন্য ওইটা কি কোষ থেকে খরিত হয়? ডি কোষ থেকে। মানে ও আসলে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ, গ্যাস্ট্রিক জুস আর অগ্নাশয় রসক্ষরণ, অগ্নাশয় রসক্ষরণ এই দুটো কমায়। সোমাটোস্ট্যাটিন ডি কোষ থেকে খরিত হয়, ও গ্যাস্ট্রিক জুস ক্ষরণ আর অগ্নাশয় রসক্ষরণ কমায় দেয়। গ্যাস্ট্রিক জুস আর অগ্নাশয় রসক্ষরণ কমায় দেয়। আরেকটা হরমোন আছে গ্রিলিন, নামটা কি ভাইয়া? গ্রিলিন। তো গ্রিল কি করে? গ্রিল দেখলে ক্ষুধা বেড়ে যায় না, বা ক্ষুধা লেগে যায় না, যে গ্রিল খাইতে ইচ্ছা করে? তাহলে গ্রিলিন হরমোন হচ্ছে ক্ষুধা বাড়ায়। গ্রিলিন হরমোনটা হচ্ছে ক্ষুধা বাড়ায়। গ্রিলিন হরমোন কি করে? ক্ষুধা বাড়ায়। আমরা রক্তে চলে আসছি।
তো মানবদেহে রক্তের প্লাজমের পিএইচ কত? তো রক্তের প্লাজমার পিএইচ মানে রক্তেরই পিএইচ, এই রেঞ্জটা হচ্ছে 7.35 থেকে 7.45, অ্যাভারেজ হচ্ছে 7.40, অ্যাভারেজ কত হয় 7.40। তো 3.5 হচ্ছে শিরার রক্তের পিএইচ, আর 4.5টা হচ্ছে ধমনীর রক্তের পিএইচ, আর এইটাই অ্যাভারেজ পিএইচ। আর এই জন্য রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়, এই জন্য আমরা রক্তকে বলি সামান্য ক্ষারীয়। আর রক্তের স্বাদ হচ্ছে নোনতা, কেন? অজৈব লবণের জন্য, অজৈব লবণের জন্য রক্তের স্বাদ নোনতা। তাহলে রক্তের স্বাদ কেন নোনতা? অজৈব লবণের জন্য। ঠিক আছে, আচ্ছা তাহলে এই জায়গাগুলো আমরা জেনে নিলাম। আচ্ছা, আমাদের দেহে কতটুকু রক্ত থাকে? 5 থেকে 6 লিটার রক্ত থাকে, দেহের ওজনের 8%। 5 থেকে 6 লিটার রক্ত থাকে আমাদের দেহে, যেটা হচ্ছে দেহের ওজনের কত পার্সেন্ট? 8%। রক্তের তাপমাত্রা কত? 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। রক্তের তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। লোহিত কণিকা কতদিন বাঁচে? 120 দিন, মানে 4 মাস। এই জন্য আমরা 4 মাস পর পর রক্ত দিই। আর অনুচক্রিকা কতদিন বাঁচে বলো তো? 5 থেকে 9 দিন। প্লেটিলেট বা অনুচক্রিকা বাঁচে হচ্ছে 5 থেকে 9 দিন। এই জন্য আমরা 4 মাস পর পর রক্ত দিয়ে থাকি। নিচের কোনটা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়? হেপারিনকে বলে একটা অ্যান্টিকোয়াগুল্যান্ট। কি বলে? অ্যান্টি কোয়াগুলেন্ট। মানে আমাদের যে রক্তনালী, আমাদের ভিতর যে রক্ত যায় সবসময় প্রবাহিত হচ্ছে, ওই রক্ত প্রবাহিত হচ্ছে, এটা যেন জমাট না বেঁধে যায়, এই জিনিসটা এনশিওর করে কে? হেপারিন। রক্ত যেন জমাট না বেঁধে যায়, এই ব্যাপারটা কে এনশিওর করে? হেপারিন। কে এনশিওর করে? হেপারিন। কোন ধমনী? হৃৎপিণ্ডের প্রাচীরে। শোনো, করোনারি, করোনারি মানেই হার্ট, করোনারি মানেই হার্ট। যেমন ক্যারোটিড শব্দটা মস্তিষ্কের সাথে সম্পর্কিত। পালমোনারি শব্দটা ফুসফুসের সাথে সম্পর্কিত। রেনাল শব্দটা কিডনির সাথে সম্পর্কিত। তাহলে রেনাল কিসের সাথে সম্পর্কিত? কিডনি। পালমোনারি ফুসফুস। ক্যারোটিড মস্তিষ্কের সাথে সম্পর্কিত। কিসের সাথে সম্পর্কিত ভাইয়া? মস্তিষ্কের সাথে সম্পর্কিত। তাহলে করোনারি মানে হচ্ছে হার্টের সাথে সম্পর্কিত, অ্যান্সারটা করোনারি হবে। ট্রাইকাসপিড কপাটিকা আসলে কোথায় দেখা যায়? তো তুমি জানো যে হার্টের 4টা ইয়া আছে, হ্যাঁ। তো এখানে দেখো বাম সাইড, এটা হচ্ছে বাম সাইড, তো বাম সাইডে হচ্ছে বাইকাসপিড থাকে। বাম সাইডে কি থাকে? বাইকাসপিড। তাহলে এটা ডান সাইড, এখানেই থাকে ট্রাইকাসপিড। তাহলে ডান অলিন্দ নিলয় ছিদ্রে থাকে ট্রাইকাসপিড, ডান অলিন্দ নিলয় ছিদ্রে থাকে হচ্ছে ট্রাইকাসপিড। মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? তো রক্তচাপের ব্যাপারটা এরকম যে আমাদের রক্তচাপ দুই রকম, উচ্চ রক্তচাপ আর নিম্ন রক্তচাপ। অর্থাৎ মানে ব্যাপারটা এরকম, ওরকম না। তার আগে আমি সিস্টোলিক আর ডায়াস্টোলিকটা দেখাই। ব্যাপারটা এরকম যে সিস্টোলিক চাপ আর একটা আছে ডায়াস্টোলিক চাপ। ডায়াস্টোলিক চাপ। তো সিস্টোলিক চাপ হচ্ছে 100 থেকে 139-এর মধ্যে, যেটা অ্যাভারেজে 120, আর ডায়াস্টোলিকটা 60 থেকে 89-এর মধ্যে, যেটা অ্যাভারেজে 80। ফলে আমরা আমাদের রক্তচাপ বলি 120/80। কি বলি? 120/80। তো উচ্চ রক্তচাপ কখন হয়? যখন 140 প্লাস হয়ে যায়, আবার এখানে 90 প্লাস হয়ে যায়। মানে সিস্টোলিকটা 140-এর উপরে, ডায়াস্টোলিকটা 90-এর উপরে, তখন এটাকে বলে উচ্চ রক্তচাপ। এটাকে বলে উচ্চ রক্তচাপ। আর নিম্ন রক্তচাপের ক্ষেত্রে কি হয়? এই যে মেয়েদের ক্ষেত্রে নিম্ন রক্তচাপের সমস্যা খুব দেখা যায় এবং মেয়েরা অজ্ঞান হয়ে যায়, মাথা ঘুরে পড়ে যায়, এটা নিম্ন রক্তচাপের জন্য। তাহলে আমাদের স্বাভাবিক রক্তচাপ হচ্ছে 120/80, আর রেঞ্জটা হচ্ছে 100 থেকে 139, ডায়াস্টোলিকটা হচ্ছে 60 থেকে 89। হার্ট অ্যাটাকের 5টা লক্ষণ বলো। তো হার্ট অ্যাটাক যখন করে, এইটা জানা আসলে খুব গুরুত্বপূর্ণ। এই জন্য জানা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করো। কারণটা হচ্ছে, দেখো, বুকে ব্যথা হয়, বুকে ব্যথা, আর ঊর্ধ্বাঙ্গ মানে আমাদের শরীরের উপরের অংশ, হার্ট বাদে অন্যান্য যে অংশ, হ্যাঁ, ঊর্ধ্বাঙ্গে অস্বস্তি হয়। শরীরের অন্যান্য অংশে, ঘাড়, পিঠ, হ্যাঁ, ঊর্ধ্বাঙ্গে অস্বস্তি, হাত, অস্বস্তি হয়ে থাকে। তাহলে আমাদের শরীরের উপরের অংশে অস্বস্তি হয়। তাহলে ঘন ঘন শ্বাস প্রশ্বাস, ঘন ঘন শ্বাস প্রশ্বাস, বমি আসে, ইভেন ঘুমে সমস্যা হয়, ঘুমে ব্যাঘাত হয়, ঘুমে ব্যাঘাত দেখা যায়। তাহলে বুকে ব্যথা, ঊর্ধ্বাঙ্গে অস্বস্তি, ঘন ঘন শ্বাস প্রশ্বাস, বমি, ঘুমে ব্যাঘাত দেখা যায়। ঠিক আছে, তাহলে একটু চলে আসো, আর একটু দেখি যে রেকর্ডটা চলতেছে কিনা। হ্যাঁ, রেকর্ডটা চলতেছে।
তো শ্বাসক্রিয়া ও শ্বসনের ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে চলে আসব সারফেক্ট্যান্ট কোথায় পাওয়া যায়, আমাদের ফুসফুসে, অবশ্যই আমাদের ফুসফুসের কোথায় অ্যালভিওলাসে সারফেক্ট্যান্ট পাওয়া যায়। সারফেক্ট্যান্ট কি? একটা ডিটারজেন্ট জাতীয় ফসফোলিপিড। সারফেক্ট্যান্ট হচ্ছে ডিটারজেন্ট জাতীয় ফসফোলিপিড। কখন ক্ষরিত হয়? 20 থেকে 22 সপ্তাহে। আর ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী বলে গণ্য করা হয় না কখন? 24 সপ্তাহের আগে। 24 সপ্তাহের আগে, কারণ 24 সপ্তাহ বয়সে প্রথম হচ্ছে একটা বাচ্চা শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করে, নিজে নিজে শ্বাস প্রশ্বাস নিতে পারে 24 সপ্তাহে। এর আগে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয় না একটা বাচ্চাকে, মায়ের পেটে বাচ্চাকে 24 সপ্তাহের আগে ও যদি ভূমিষ্ঠ হয় বাঁচতে পারবে না। 20 থেকে 22 সপ্তাহে সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু করে, এটা পৃষ্ঠটান হ্রাস করে। তো পৃষ্ঠটান কমে যাওয়ার জন্য অ্যালভিওলাসগুলা ফুলে থাকে এবং তার মধ্যে বাতাস থাকতে পারে, বাতাস ধারণ করতে পারে। সারফেক্ট্যান্ট কোন কোষ থেকে ক্ষরিত হয়? সেপ্টাল কোষ। তাহলে সেপ্টাল কোষ থেকে সারফেক্ট্যান্ট ক্ষরিত হয়, যেটা ডিটারজেন্ট জাতীয় ফসফোলিপিড। 20 থেকে 22 সপ্তাহ বয়সে সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু হয়, আর 24 সপ্তাহের আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী বলে গণ্য করা হয় না। কোন ফুসফুসে কয়টা লোব আছে? তো ডান ফুসফুসটা একটু বড় আর বাম ফুসফুসটা একটু ছোট। তো এখানে একটু বলি, লোব হচ্ছে খণ্ড। তো ডান ফুসফুস 3টা খণ্ডে বিভক্ত, বাম ফুসফুস 2টা খণ্ডে বিভক্ত। এই লোবগুলা হচ্ছে তোমার 3টা 2টা, আর লোবগুলা আবার লোবিউলে বিভক্ত। কিসে বিভক্ত? লোবিউল বা সেগমেন্ট। লোবিউলকে সেগমেন্টও বলে। তো ডান ফুসফুস 3টা লোব 10টা সেগমেন্টে, আর বাম ফুসফুস 2টা লোব 8টা সেগমেন্টে বিভক্ত। বাম ফুসফুস 2টা লোব 8টা সেগমেন্টে বিভক্ত। কয়টা সেগমেন্টে বিভক্ত ভাইয়া? 8টা সেগমেন্টে বিভক্ত। ফুসফুসে আবৃত থাকে যে পর্দা দ্বারা, তাকে কি বলে? ফুসফুসের আবরণ হচ্ছে প্লুরা। পেরিকার্ডিয়াম কিসের আবরণ বলো তো? হার্ট। কার্ডিয়া শব্দের অর্থ হার্ট, তাহলে পেরিকার্ডিয়াম। পেরিকন্ড্রিয়াম, কন্ড্রো মানে কি? তরুণাস্থি। কন্ড্রো মানে তরুণাস্থি। অস্টিও মানে কি? অস্থি। তাহলে অস্থির আবরণ পেরিঅস্টিয়াম, হার্টের আবরণ পেরিকার্ডিয়াম, পেরিকন্ড্রিয়াম হচ্ছে তরুণাস্থির আবরণ। বলো তো যকৃতার বৃক্কের আবরণ কি? যকৃতার কিডনির আবরণ কি? তাহলে ভাইয়া যকৃতের আবরণ হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল, আর কিডনির আবরণ রেনাল ক্যাপসুল। যকৃতের আবরণ গ্লিসন্স ক্যাপসুল, কিডনির আবরণ হচ্ছে রেনাল ক্যাপসুল। যকৃতের আবরণ গ্লিসন্স ক্যাপসুল, কিডনির আবরণ রেনাল ক্যাপসুল। কোনটিকে মানবদেহের রবিন হুড অণু বলা হয়? এটা হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কি করে? হিমোগ্লোবিন হচ্ছে এই অক্সিজেনগুলোকে পরিবহন করে দেয়, হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে দেয় কোনো স্বার্থ ছাড়া। ফলে সে একজন ভালো মানুষ। এই জন্য হিমোগ্লোবিনকে রবিন হুড অণু বলা হয়, বা অ্যালবুমিনকেও কিন্তু রবিন হুড অণু বলা হয়। চলো 7 নম্বর প্রশ্ন। বাংলাদেশের যে কশেরুকার যে আলোচনা, বাংলাদেশের কশেরুকা না, মানে এখানে আসলে কশেরুকার যে আলোচনা, সেই আলোচনাটা এখানে করতেছে। তো চলো আমরা একটু কশেরুকার আলোচনায় চলে যাই। তো কশেরুকা আসলে 5 রকম, মানে মেরুদণ্ডের হাড্ডিগুলাকে কশেরুকা বলে। মেরুদণ্ডের হাড্ডিগুলাকে কশেরুকা বলে। সার্ভাইকাল হচ্ছে 7টা, মানে আমাদের ঘাড়ের পিছনে সার্ভাইকাল কশেরুকা আছে 7টা। এরপর আমাদের বুকের ঠিক পিছনে বক্ষদেশীয় কশেরুকা আছে 12টা। মিল আছে দেখছো? শতে সার্ভাইকাল, শতে 7, বতে বক্ষ, বতে 12। এরপর লাম্বার মানে আমাদের পেটের ঠিক পিছনে মেরুদণ্ডের যে হাড্ডিগুলা, সেগুলোকে লাম্বার কশেরুকা বলে। এটা 5 পিস। এভাবে মনে রাখা যায় যে কেউ একজন 5 ফুট লম্বা, বা আমরা ম্যাক্সিমামই 5 ফিট লম্বা, মানে 5 ফিট সামথিং, মানে মোটামুটি 5 ফিটের আশেপাশে, 5 ফিট থেকে 5 ফিট 8, 9, 10, 11 এর ভিতরেই সবাই থাকে। 6 ফিটের মানুষ বাংলাদেশে বা সব জায়গায় খুব কম। স্যাক্রাম আছে, আর কককিক্স আছে একটা, কককিক্স একটা। তো স্যাক্রাম কিন্তু 5টা থেকে একটা হয়েছে, আর কককিক্স 4টা থেকে একটা হয়েছে। মানে হাড্ডি আমাদের জন্মের সময় ছিল 33 পিস, পরে হাড্ডিগুলো ফিউজ হয়ে গেছে। এই 5টা ফিউজ হয়ে একটা হয়েছে, 4টা ফিউজ হয়ে একটা হয়েছে, ফলে 33 পিস থেকে 26 পিস হয়েছে। ফলে জন্মের সময় মেরুদণ্ডে হাড্ডি ছিল 33 পিস, এখন আমাদের মেরুদণ্ডে হাড্ডি আছে 26 পিস। তো লাম্বার বলছি যে 5 ফুট লম্বা। কয় ফিট লম্বা? 5 ফিট লম্বা। লাম্বার 5 ফিট লম্বা। মানুষের করটিতে মোট অস্থির সংখ্যা কত? তো আমাদের অক্ষীয় কঙ্কাল, মানে আমাদের মাঝ বরাবর যে অক্ষ চলে গেছে, এখানে 3টা অংশ আছে অক্ষীয় কঙ্কালে। অক্ষীয় কঙ্কালে হাড্ডি আছে 80 পিস। কয় পিস? হাড্ডি আছে 80 পিস। এই 80 পিসের আবার কি কি আছে? করটি আছে, করটিতে 29 পিস। তারপর হচ্ছে আমাদের এই যে বুকের যে অঞ্চল, হ্যাঁ, এক হচ্ছে মেরুদণ্ডে 26 পিস, মেরুদণ্ড কয় পিস আছে? 26 পিস আছে। আর বক্ষপিঞ্জরে 25 পিস।
তাহলে করটিতে 29, মেরুদণ্ডে 26, করটিতে 29, কিন্তু করটিকা মানে মাথার খুলির হাড্ডি, এখানে আছে 8 পিস। তাহলে করটিকাতে 8 পিস, করটিতে 29 পিস, মেরুদণ্ডে 26 পিস, বক্ষপিঞ্জরে 25 পিস, আর অক্ষীয় কঙ্কাল টোটাল এই 80 পিস। তাহলে আমরা যেটা পাচ্ছি, করটিতে অস্থির সংখ্যা 29 পিস। বক্ষদেশীয় কশেরুকা, বতে বক্ষ, বতে 12, বতে বক্ষ, বতে 12। তরুণাস্থি কোন আবরণ? একটু আগে আমরা দেখে আসছিলাম, তরুণাস্থির ইংরেজি নাম হচ্ছে কন্ড্রো, আর আবরণ সবসময় নামের আগে পেরি হয়, পেরি মানে চারদিকে। তাহলে কন্ড্রো, পেরিকন্ড্রিয়াম, কন্ড্রো মানে তরুণাস্থি, তাহলে আবরণটা কি? পেরিকন্ড্রিয়াম। ইন্টারক্যালেটেড ডিস্ক হচ্ছে হৃৎপেশিতে থাকে। হৃৎপেশির একটা বৈশিষ্ট্য বলতে গেলে ইন্টারক্যালেটেড ডিস্কের কথা বলতে হবে। হৃৎপেশির একটা কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। আচ্ছা, এখন আসো আমরা প্রতিরক্ষা দেখব। তো মানবদেহে মোট ইমিউনোগ্লোবিন আসলে কত ভাগ? তো ইমিউনোগ্লোবিন আসলে 4 রকম, তোমরা সবাই জানো। তো ইমিউনোগ্লোবিন 4 রকম হচ্ছে, 5 রকম অ্যাকচুয়ালি। ইমিউনোগ্লোবিন জি, ইমিউনোগ্লোবিন মানে অ্যান্টিবডি, হ্যাঁ। ইমিউনোগ্লোবিন জি, এ, এম, ই, ডি, গ্যামেট, 5 রকম ইমিউনোগ্লোবিন আসলে আছে। এভাবে পার্সেন্টেজটা এরকম 75, 15, এটা পার্সেন্টেজ, হ্যাঁ, কত পার্সেন্ট আছে? 10, আসলে 5 থেকে 10 বলা যায়, 5 থেকে 10। এটা হচ্ছে 1%, এটা 1%, মানে 0.1%, সরি। আর এটা হচ্ছে 1%-এর কম, 1%-এর কম, এভাবে দেখায়, হ্যাঁ, 1%-এর কম। তাহলে 1%-এর কম, এটা 0.1%, 5 থেকে 10, কোনটা পার্সেন্টেজ কত? তো ইমিউনোগ্লোবিন জি যেটা, সেটা অমরা অতিক্রম করতে পারে। অমরা অতিক্রম করতে পারে মানে কি? মায়ের বাচ্চার, মানে বাচ্চার বডিতে চলে যায়। তাহলে অমরা অতিক্রম করে, তাহলে কোথায় অ্যাটাক করে ভাইয়া? ভ্রূণদেহে। তাহলে ভ্রূণদেহে যেতে পারে। আচ্ছা, তাহলে ইমিউনোগ্লোবিন এ যেইটা, এটা হচ্ছে মাতৃদুগ্ধে, মানে দুধের কথা বললে ইমিউনোগ্লোবিন এ হবে। দুধের কথা বললে কি বলতে হবে? ইমিউনোগ্লোবিন এ। আচ্ছা, এম এর ক্ষেত্রে মনে রাখতে হবে কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে। কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে, সিস্টেমকে সক্রিয় করে, কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে, কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে। তাহলে আমরা দেখতেছি ইমিউনোগ্লোবিন জি হচ্ছে 75%। ইমিউনোগ্লোবিন জি হচ্ছে 75%। আমরা শেষ অধ্যায়ে চলে আসছি, জিন তত্ত্ব ও বিবর্তন। F1 উদ্ভিদের ক্রসকে, উদ্ভিদকে প্যারেন্টের সাথে ক্রস করানো, অর্থাৎ খেয়াল করো, প্যারেন্ট হচ্ছে P1, তো প্যারেন্টাল যারা, তাদের সাথে মানে তাদের যে বাচ্চা কাচ্চা, তাদেরকে F1 বলে। F1 থেকে যারা হয় তাদেরকে F2 বলে। ক্লিয়ার? তাহলে প্যারেন্টাল দুইটার ক্রসে হয় হচ্ছে F1, হ্যাঁ, সেখানের ক্রসে হয় F2। বোঝা গেছে জিনিসটা? তো নর্মালি তো P1 থেকে F1 হয়, F1 থেকে F2 হয়, এটাই রুল। কিন্তু যদি কখনো F1 এর সাথে প্যারেন্টের কারো ক্রস হয়, মানে এটার সাথে এইটার উল্টা দিকে, তখন সেটাকে কি বলে বলো তো? ব্যাকক্রসটা টেস্ট ক্রস। F1 এর সাথে প্যারেন্টের কারো ক্রস হইলে তাকে আমরা কি বলতেছি? ব্যাকক্রস নাকি টেস্ট ক্রস? অবশ্যই ব্যাকে গেছো তাহলে ব্যাকক্রস, ব্যাকে গেছো তাহলে ব্যাকক্রস। আর মনোহাইব্রিড ক্রস যেটা, এটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র, যেটার অনুপাত হচ্ছে 3:1, এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে কাজ করে। আর ডাইহাইব্রিড ক্রস সূত্র, এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্র, যেটার অনুপাত 9:3:1। যেহেতু দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করে তাই ইয়া অনেক বেশি, আর এক জোড়া নিয়ে কাজ করে তাই ইয়া অনুপাত অনেক কম। আর টেস্ট ক্রসটা কি সেটা যদি বলি, সেটা হচ্ছে মানে ব্যাক ক্রস হচ্ছে ব্যাকে গেলেই ব্যাক ক্রস, মানে প্যারেন্টালের সাথে ক্রস করলেই ব্যাক ক্রস। আর ব্যাক ক্রস অনেক রকম হয়, তার মধ্যে টেস্ট ক্রস একটা। ফলে টেস্ট ক্রস হচ্ছে একটু স্পেসিফিক, যে এই যে প্যারেন্টাল বংশ। আচ্ছা, প্রথমত এই যে F1, এই যে বাচ্চা কাচ্চা হইছে, এরা কিন্তু হোমোজাইগাস দুই রকম হয়, একটা হচ্ছে হোমোজাইগাস আর একটা হচ্ছে হেটেরোজাইগাস। তো তুমি জানো না যে F1 এর যে বাচ্চাটা হইছে এ হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস? এটা জানার জন্য আর মাতৃবংশ হইতে হয় বিশুদ্ধ প্রচ্ছন্ন, বিশুদ্ধ প্রচ্ছন্ন মাতৃবংশ। তাহলে F1 হোমো নাকি হেটেরো এটা জানার জন্য বিশুদ্ধ প্রচ্ছন্ন মাতৃবংশের সাথে যে ক্রস, সেটাকে আমরা বলতেছি টেস্ট ক্রস। এক জোড়া, তাহলে এক জোড়া মানে মনোহাইব্রিড, আর দুই জোড়া মানে ডাইহাইব্রিড। ঠিক আছে, ব্যাকে গেলেই ব্যাক ক্রস। আর টেস্ট ক্রস হচ্ছে F1 এর ইয়াটা হোমো নাকি হেটেরো এটা জানার জন্য বিশুদ্ধ প্রচ্ছন্ন মাতৃবংশের সাথে ক্রস। আচ্ছা, এখন এখানে বলতেছে যে দুই বা ততোধিক জোড়া মানে ডাইহাইব্রিড ক্রস, দ্বিতীয় সূত্র। আর দ্বিতীয় সূত্র অনুপাত 9:3:1, দ্বিতীয় সূত্রের অনুপাত হচ্ছে 9:3:1, আর প্রথম সূত্রের অনুপাত 3:1।
নিচের কোনটা লিথাল জিনের প্রভাবে হয়? নিচের কোনটা লিথাল জিনের প্রভাবে হয়? তো লিথাল জিনের প্রভাবে আসলে আমরা এখানে থ্যালাসেমিয়া আর হিমোফিলিয়া এই দুইটা নিয়ে আসলে প্যাস লাগে, তাই তো? তো তার আগে একটু বলি যে আমাদের সেক্স লিঙ্ক ডিসঅর্ডার দুইটা নাম সবসময়, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার অনেক আছে, তো দুইটা নাম ভুল করা যাবে না। একটা হচ্ছে বর্ণান্ধতা আর একটা হচ্ছে হিমোফিলিয়া। কি বলছি? বর্ণান্ধতা আর হিমোফিলিয়া হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, ঠিক আছে? তাহলে বর্ণান্ধতা, হিমোফিলিয়া, মাসকুলার ডিস্ট্রফি এগুলো সবই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, তবে সবচেয়ে কমন এই দুইটা। তাহলে এখানে তুমি যে থ্যালাসেমিয়া দেখতেছো, এরপর সিকল সেল অ্যানিমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, রেটিনোব্লাস্টোমা, সিস্টিক ফাইব্রোসিস, রেটিনোব্লাস্টোমা, ব্রাকিফ্যালাঞ্জি ইকথিওসিস, ব্রাকিফ্যালাঞ্জি ইকথিওসিস, এই সব কিছু হচ্ছে লিথাল জিনের জন্য হয়। লিথাল জিন খেয়াল করো, থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, রেটিনোব্লাস্টোমা, ব্রাকিফ্যালাঞ্জি, জন্মগত ইকথিওসিস, সবগুলো হয় হচ্ছে লিথাল জিনের জন্য। আর বর্ণান্ধতা, হিমোফিলিয়া বা মাসকুলার ডিস্ট্রফি এগুলো হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এই দুটো প্যাচ লাগে। বর্ণান্ধ পুরুষ এবং স্বাভাবিক মহিলার বিয়ে। এখন একটা জিনিস খেয়াল করো, পুরুষ মানে সেক্স ক্রোমোজোম দুইটা এক্স আর ওয়াই, আর মহিলা মানে সেক্স ক্রোমোজোম দুইটা এক্স আর এক্স। এখন এই যে বর্ণান্ধতা, এটা হয় হচ্ছে এক্সে, এক্সে কোথায় হয়? এক্সে। তো পুরুষত্ব এক্স একটা, ফলে যদি পুরুষের ক্ষেত্রে ধরো এটা হচ্ছে পুরুষ আর এটা হচ্ছে মহিলা, এখন ধরো পুরুষের এক্সের সমস্যা নাই, তাইলে ওই পুরুষ সুস্থ, আর পুরুষের এক্সের সমস্যা, তাহলে ওই পুরুষ বর্ণান্ধ। পুরুষের ক্ষেত্রে কন্ডিশন দুইটা, কারণ ওর এক্স একটা, এক্সের সমস্যা থাকলেও বর্ণান্ধ, সমস্যা না থাকলেও সুস্থ। আর মহিলাদের ক্ষেত্রে কিন্তু এক্স দুইটা, ফলে দেখা যায় যে একটা এক্সের সমস্যা থাকতে পারে, আবার দুইটা এক্সেও সমস্যা থাকতে পারে। তো দুইটা এক্সেই সুস্থ থাকলে সে সুস্থ, একটা এক্সের সমস্যা থাকলে সে বাহক, মানে সে বর্ণান্ধ না, সে চোখে দেখে ঠিকঠাক, কিন্তু সে বহন করতেছে জিনটা, ফিউচারে তার বাচ্চা কাচ্চার ক্ষেত্রে এই সমস্যা হইতে পারে। আর হচ্ছে দুইটা এক্সেই সমস্যা থাকলে মহিলা বর্ণান্ধ। তো এখানে বলছে বর্ণান্ধ পুরুষ এইটা, আর স্বাভাবিক মহিলা মানে এক্স এক্স। তো এই দুইটার ক্রস করলে কি হয়? এক্স এক্স নট, এরপর এই এক্স ওয়াই, এরপর করো এক্স এক্স নট এক্স ওয়াই। খেয়াল করো তো, তো এখানে পুরুষ দুইটা সুস্থ আর মহিলা দুইটা হচ্ছে বাহক। এখন বাহক মানে কি বলো তো? পুরুষ দুইটা সুস্থ, মহিলা দুইটা বাহক। বাহক মানে সে চোখে দেখতে পায়, সমস্যা নাই, ফলে পুত্র কন্যা উভয়ই স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন, সবাই চোখে দেখে ঠিকঠাক। মহিলা দুইজন বাহক ঠিক আছে, কিন্তু উভয়ই স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন। রক্তের কোন গ্রুপে অ্যান্টিজেন অনুপস্থিত? তো আমাদের যে আরবিসির যে প্লাজমা ঝিল্লি, এখানে অ্যান্টিজেন থাকে। এ অ্যান্টিজেন থাকতে পারে, বি অ্যান্টিজেন থাকতে পারে, এবি দুইটা অ্যান্টিজেনই থাকতে পারে, কোন অ্যান্টিজেন নাও থাকতে পারে। তো এটার উপর ভিত্তি করে আমরা ব্লাড গ্রুপ করছি। আমাদের রক্তের প্লাজমা ঝিল্লিতে যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে রক্তের গ্রুপ এ, বি অ্যান্টিজেন থাকলে রক্তের গ্রুপ বি, দুইটা অ্যান্টিজেনই থাকলে রক্তের গ্রুপ এ বি, আর কোনো অ্যান্টিজেন না থাকলে রক্তের গ্রুপ এ ও। তাহলে এটা হচ্ছে কোন গ্রুপে অ্যান্টিজেন নাই। কোনো অ্যান্টিজেন নাই বলেই রক্তের গ্রুপ ও হয়েছে, ও মানে নাই, জিরো। আচ্ছা, অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এটা ডারউইন সাহেবের বই। যেহেতু ডারউইন হচ্ছে বিবর্তনবাদের জনক, তো এই বইটাও হচ্ছে ডারউইন সাহেবের বই। কার বই? ডারউইন সাহেবের বই। ভদ্রলোক আসলে 1859 সালে, ভদ্রলোক কত সালে ভাইয়া? 1859 সালে। কত সালে? 1859 সালে এই বইটা আসলে লিখছে, ঠিক আছে? উনি বিবর্তনের জনক ডারউইন। অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন 1859 সালে বইটা প্রকাশিত হয়েছিল। বিবর্তনের সপক্ষে 5টা প্রমাণ উল্লেখ করো। তো আমরা যদি দেখি যে অঙ্গসংস্থানিক প্রমাণ আছে, অঙ্গসংস্থানিক প্রমাণ, এরপর আছে সমসংস্থ সমবৃত্তি অঙ্গ, সমসংস্থ ও সমবৃত্তি অঙ্গ, এরপরে নিষ্ক্রিয় অঙ্গ, এরপর কি আছে বলো তো? ভ্রূণতাত্ত্বিক প্রমাণ, আর আছে জীবাশ্মগত প্রমাণ। তো
তাহলে অঙ্গ সংস্থানিক প্রমাণ, সমসমস্ত সমবৃত্তি অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ, ভ্রূণতাত্ত্বিক প্রমাণ, জীবাশ্মগত প্রমাণ, এগুলা হচ্ছে বিবর্তনের টোটাল 5টা প্রমাণ। ঠিক আছে, তাহলে মোটামুটি এর মাধ্যমে আমরা যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসে সেই চ্যাপ্টারগুলো, অর্থাৎ শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো, যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সলভ করে ফেললাম, এবং ইনশাআল্লাহ কালকে এখান থেকে তুমি বেশ কয়েকটা কমন পেয়ে যাবা, এটা নিশ্চিতভাবে বলা যায়। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।